আসন্ন বাজেটেও ঘাটতি মেটাতে নির্ভর করতে হবে বিদেশি অর্থায়নের ওপর। প্রকল্প বাস্তবায়নের সঠিক পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। সাবেক আইজিপি বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যার মূল তদন্ত করবে ভারত। এবং পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে প্লাবিত সিলেটের ৮ উপজেলা, পানিবন্দী ৬.৫ লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। আজ শুরুতেই থাকছে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রসঙ্গ। ছোট বড় মাঝারি নানা প্রকল্প হাতে নিয়েই এগিয়ে চলছে বাংলাদেশ, আর তা বাস্তবায়নে প্রতি বছরই বাজেটে থাকে বিশেষ পরিকল্পনা। আসন্ন বাজেটেও ঘাটতি মেটাতে থাকছে বিদেশি অর্থায়নের উপর নির্ভরতা। অর্থনীতিবিদরা বলছেন, প্রকল্প বাস্তবায়নে দরকার সঠিক পরিকল্পনা, না হলে বাড়বে উদ্বেগ। এইচএ মিতুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবির হোসেন। দীর্ঘদিন থেকেই আয় ব্যয়ের বিপুল ঘাটতি চক্র নিয়েই বাজেট দিতে হচ্ছে সরকারকে। বাজেটের আকার প্রতি বছরেই যখন বাড়ছে, তখন ব্যয়ের সঙ্গে আয়ের সামঞ্জস্য থাকছে না। যথারীতি বাড়ছে ঋণ নির্ভরতা, যার সুদ দিতে আবার চাপে পড়ছে অর্থনীতি। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের অর্থনীতি যে সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে সঠিক দিশা ঠিক করতে না পারলে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। তবে ভর্তুকি থাকার পরও যদি নিয়মিত কর নিশ্চিত করা যায়, তাহলে বিদেশি ঋণের ওপর নির্ভরতা কমবে বলে মত এই বিশেষজ্ঞের। যদি ৪ কোটি এসএসসি টাকা দেয়, তাহলে এই বাজেটের পরিমাণ এখনই এই সরকারের আমলেই এই ৫ বছরেই আপনার যদি সত্যিকারের মেজার নেয়, তাহলে কিন্তু এই সরকারই আগামী ৫ বছর পর্যন্ত যদি থাকে, এই ৫ বছরের ভিতরে আপনার এইটা ৩ গুণ করা সম্ভব। এদিকে বাজেট ঘাটতি মেটাতে বিদেশি ঋণ নির্ভরতার বিকল্প ভাবছে অর্থনীতিবিদরা। আমরা যে ট্যাক্স পাই ১ লাখ বা ২ লক্ষ কোটি টাকা, কিন্তু আমরা এক্সামশন, অ্যালাউন্সেস এগুলো দিয়ে রাখছি। কিন্তু এগুলো যদি দিয়ে না রাখতো, আমার কিন্তু রেভিনিউতে আরও ১ লাখ ১.৫ লাখ কোটি টাকা কিন্তু যোগ হতো। এগুলির বেনিফিট কিন্তু জনগণ পাচ্ছে, এমপ্লয়মেন্ট হচ্ছে, ইন্ডাস্ট্রি হচ্ছে, সাবসিডি দিলে জিনিসটা সহনীয় অবস্থায় থাকতেছে। অনেকগুলি পরিকল্পনা আছে। নানামুখী সংকটে থাকা অর্থনীতিকে পথ দেখাতে বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনায় সরকারকে অন্য যে কোনো সময়ের তুলনায় এবার বড় চ্যালেঞ্জ সামলাতে হবে। বাজেটের কারণে মূল্যস্ফীতির চাপ যেন না বাড়ে, রিজার্ভ যাতে আরও না হারিয়ে যায়, সেদিকেও বাড়তি নজর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এইচএ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভিন্ন প্রসঙ্গ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের কর্মকাণ্ডের দায় তার নিজেকেই নিতে হবে। এর দায় পুলিশ বাহিনী নেবে না, তবে তিনি দোষী কিনা সেটি তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে মন্তব্য করেন তিনি। দুপুর ১:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। বেনজির দেশ ছেড়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ বিষয়ে কোনো তথ্য সরকারের কাছে নেই। এ সময় মন্ত্রী আরও জানান, সংসদ সদস্য আনার হত্যা মামলা তদন্ত করবে ভারত। দেশটি এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চাইলে তা করা হবে। এই হত্যাকাণ্ডে মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহীনকে ভারত সরকারই ফিরিয়ে আনবে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত অনেকেই নেপালের কাঠমান্ডুতে অবস্থান করছেন, সেটি নিয়েই তদন্ত করতে যাচ্ছে তার দল। সকালে একটি ফ্লাইটে নেপালের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাওয়ার আগে সাংবাদিকদের একথা বলেন তিনি। ডিবি প্রধান বলেন, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনের সহযোগী সিয়াম নেপালে গ্রেপ্তার হয়েছেন। এমন তথ্যের ভিত্তিতে তাকে সেখানে যাচ্ছেন তারা। বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টারমাইন্ড, মানে আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি, যেন ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য পাকড়াও করে।
সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটে ৮ উপজেলা প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়েছেন ৬,৪৩,৪৭০ জন মানুষ। প্লাবিত হয়েছে সুরমা নদী তীরবর্তী সিলেট নগরীর নিম্নাঞ্চল। এতে নগরীর বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্ত হয়েছে অন্তত ৪,০০০ পরিবার। সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান স্বাক্ষরিত বন্যা পরিস্থিতির সার্বিক প্রতিবেদনে বলা হয়েছে, জেলা ১৩টি উপজেলার বন্যা প্রস্তুতি হিসেবে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ৫৪৭টি। বন্যা কবলিত ৮ উপজেলার আশ্রয়কেন্দ্রে ৩,৭৩৯ জন মানুষ আশ্রয় নিয়েছেন। সীমান্তের ওপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দেয় সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, কানাইঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার ও গোপালগঞ্জ উপজেলায়। এতে প্লাবিত হয় সিলেট সদর উপজেলাও। বাস মালিকদের সুবিধার জন্য ট্রেন বন্ধ রেখে বাস মালিকদের সুবিধা দিব, এটা বিকৃত মানসিকতার পরিচয় বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী জিলুল হাকিম। দুপুরে পাংশা উপজেলা কৃষি মেলা উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রেলমন্ত্রী বলেন, মাঝে মাঝে ইঞ্জিন বিকল হওয়ার কারণে ২-১টি ট্রেন বন্ধ রাখা হয়। বর্তমানে রেল সম্প্রসারণ হচ্ছে, রেলের নতুন নতুন বগি সংযোজন আসছে। ইতোমধ্যে ভারত থেকে ২০০ বগির জন্য চুক্তি সম্পাদন করা হয়েছে। রেলকে ব্যবহার করে কেউ সুবিধা নেবে, এটা নিতে রাজি না বলে মন্তব্য করেন রেলমন্ত্রী। ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য গ্রেনেড হামলা করে বিএনপি। তারা এই গ্রেনেড হামলার মাধ্যমে দেশকে আবার পাকিস্তান বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। বঙ্গবন্ধু সৈনিক লীগের যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে উদ্বোধনকালে বক্তব্যে তিনি কথা বলেন। হাসিবুর রহমান শামীমের তথ্য, ছবিতে আরও জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। বঙ্গবন্ধু সৈনিক লীগ যশোর জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের পুলেরহাটি স্কাউট ভবনের অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি, এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনুর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে এই দেশকে বিএনপি আবারও পাকিস্তান বানাতে চেয়েছিল। মানে প্রধানমন্ত্রী যদি কোনো কিছু হয়ে যায়, খোদা না করুক, তাহলে এই দেশে রক্ত বন্যা বাড়বে, রক্ত বন্যা বাড়বে। কারণ বিএনপি পাগল হয়ে গেছে না। জিয়া রহমান, মোশতাক, এরা বুদ্ধি করে আর্মির সাথে ষড়যন্ত্র করে এই দেশে পাকিস্তানের হাতে উঠানোর জন্য এই চেষ্টাটা করছিল। প্রধানমন্ত্রীর ১৫ বছর ৪ মাসের এই শাসন আমলে দেশের আমূল পরিবর্তন এসেছে বলেও মন্তব্য করেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আর কোন যেন বিপদ না আসে, আর কোন শত্রু যেন কোন রকমে চেষ্টা করে বিপদ না আনতে পারে। আল্লাহ যেন তাকে সুস্থ রাখে, ভালো রাখে। সেজন্য আপনাদের কাছে, সকলের কাছে আমার আবেদন, আমি সবসময় আল্লাহর কাছে দোয়া করি আমার মা বাবার জন্য, আর মানে প্রধানমন্ত্রীর জন্য। আপনারাও করবেন, নামাজ পড়ে আল্লাহর কাছে মানে প্রধানমন্ত্রী সুস্থ থাকে, ভালো থাকে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলম, ইঞ্জিনিয়ার তালুকদার সরওয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, সোহেল রানা, খুলনা জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইউনুস আলী, খুলনা মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুন্না, শার্শা উপজেলা শাখার সভাপতি আমিনুর রহমান, মনিরামপুর শাখার সভাপতি ইমদাদুল হক সহ সিনিয়র নেতারা। দেখো, আমি প্রধানমন্ত্রী হয়েও আমি মুরগি পালন করে উৎপাদন করতে পারি, আমি মাছ উৎপাদন করতে পারি, তোমরাও করো। এগুলি উনি দেখাচ্ছেন আপনাদেরকে, আমাদের এডুকেশন আমাদের জন্য, বাংলাদেশ জাতির জন্য শেখ হাসিনা দেওয়া এডুকেশন এগুলি, যে দেখো আমি কি করতেছি আর তোমরা কি করো, তোমরা কি করতে পারো না। আমরা অনেকগুলো কমিটি করে ফেলেছি। আপনাদের এখান থেকে আমরা আবার চলে যাব সাতক্ষীরা। আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের আস্থার ঠিকানা আলহাজ হারুন রশিদকে মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিলেক্ট করেছেন এবং সেটা ঘোষণা করে গেছেন।
যশোর জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মতিয়ার রহমানকে সভাপতি ও মোল্লা জাহিদকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। মাঝারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। সাতক্ষীরায় বঙ্গবন্ধু সৈনিক লীগের নবগঠিত পরিচিতি সভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে সাতক্ষীরা জেলা শাখার নবগঠিত পরিচিত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি বলেন, দেশ ও জনগণ এবং প্রধানমন্ত্রীর প্রয়োজনে বঙ্গবন্ধু সৈনিক লীগকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সাতক্ষীরা প্রতিনিধি মনিরুজ্জামান তুহিনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বাতেন বিপ্লব। বঙ্গবন্ধু সৈনিক লীগের সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাবু খানের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি ও এশিয়ান গ্রুপ এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজাউল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন ও সোহেল রানা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। বাংলাদেশ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক আছে। আমরা দেখেছি এখানে দুটি কমিটি। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুনা রশিদ সিআইপি বলেন, অস্ত্র হাতে যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করার পর থেকেই তিনি শেখ হাসিনার পাশে আছেন। আগামীতে বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত তিনি। আমি একজন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হিসাবে বলতে চাই, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, আমি সিআইপি, আমি ইন্ডাস্ট্রিয়ালিস্ট। এ সময় তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান। আমাদের বঙ্গবন্ধু সৈনিক লীগকে শক্তিশালী করার জন্য মিলিয়ে ঝিলে কাজ করতে হবে এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে এই বঙ্গবন্ধু সৈনিক লীগ যেভাবে হুকুম দিছে, আপনারা থানা লেভেলগুলা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পরে আবার প্রয়োজন হয় আমি আসবো, আমাদের যারা আছে তাদের নিয়ে আসবো, আইসা আবার সব থানা লেভেল সহকারে আলোচনা করে যাব এবং দেখা যাবো আপনারা কেমন করছেন। সভায় সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন। পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কায় আরও 2 বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি বছর হজ পালন করতে গিয়ে 8 বাংলাদেশি মৃত্যু হল। এর মধ্যে মক্কায় 6 জন এবং মদিনায় 2 জন মারা যান। সকালে মক্কার বাংলাদেশ হজ কাউন্সিলর জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন দক্ষিণ দুর্গাপুর কুমিল্লার বাসিন্দা মোহাম্মদ আলী, ইমাম ভুইয়া, শাহজাহান, কক্সবাজার মহেশখালীর জামাল উদ্দিন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে 53,180 হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 3,747 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 49,433 জন হজযাত্রী। সারা বাংলা। খুলনা মংলার রেলপথ চালুর মাধ্যমে নতুন দিগন্তের সূচনা হয়েছে এই পুরো অঞ্চলে। উদ্বোধনের 7 মাস পর শনিবার সকাল 10টায় খুলনা মংলা রেলপথ যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু করে। মংলা কমিউটার নামে ট্রেনটি বেনাপোল রেল স্টেশন থেকে 549 যাত্রী নিয়ে নিজ গন্তব্যে ছেড়ে গেছে। এর আগে সকালে ট্রেনটি খুলনা থেকে ছেড়ে 9টা 25 মিনিটে বেনাপোল জংশনে পৌঁছায়।
সেখান থেকে যাত্রী নিয়ে সকাল 10টায় মোংলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি। স্থানীয় লোকজন বলছেন, সরকারের এমন সিদ্ধান্তে এ অঞ্চলের মানুষের যোগাযোগের নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই পথে ট্রেন চলাচল শুরুর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আমরা মোংলা যাত্রী চালু হতে, ট্রেন যাত্রী চালু হতে আমরা এটা ট্রেন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই এবং আনন্দিত। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে একটি ট্রেন চালু হয়েছে। উক্ত ট্রেনটি বেনাপোল মোংলা বেনাপোল মাঝে চলাচল করিবে। ঝিনাইদহ ৪ আসনে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় সংবাদ সম্মেলন করেছে তার নির্বাচনী এলাকার জনপ্রতিনিধিরা। সকালে উপজেলার ভূষণ হাইস্কুল মাঠে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তারা হত্যা হলে লাশ চাই, নিখোঁজ হলে সন্ধান চাই সহ তার ব্যবহৃত পাসপোর্ট, ঘড়ি, আংটি ও কথিত রক্তমাখা পোশাক উদ্ধারের দাবি জানান। সেই সাথে হত্যায় জড়িত সকলকে শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি তার বিরুদ্ধে অপপ্রচার বন্ধেরও দাবি জানান তারা। ভারত আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনের ৭ম ও শেষ দফার ভোট গ্রহণ শেষ হয়েছে। সকাল ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এ ধাপে ভোট হয় দেশটির ৮টি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের ৫৭টি লোকসভা আসনে। আগামী মঙ্গলবার নির্বাচনের ফল ঘোষণা হবে। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। বিশ্বের সবচেয়ে বৃহৎ গণতন্ত্র বলে পরিচিত ভারতে এবারের লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছিল গত ১৯ এপ্রিল। প্রায় ১.৫ মাস ধরে চলে এই বিশাল কর্মযজ্ঞ। এবারের নির্বাচন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতা নরেন্দ্র মোদীর সামনে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ, যা স্বাধীন ভারতের গত ৭৭ বছরের ইতিহাসে বিরল। গত প্রায় ১.৫ মাস ধরে ভারত জুড়ে যত প্রচার প্রচারণা সভা করেছেন মোদি, প্রায় প্রত্যেকটিতেই জনগণকে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে ভারতের অনেক রাজনীতি বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে ঘুরে দাঁড়ানোর বেশ ভালো সম্ভাবনা রয়েছে কংগ্রেসের। আর এই সম্ভাবনার মূলে রয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন রাজনৈতিক জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স ইন্ডিয়া। ২০২৩ সালের জুলাই মাসে গঠিত এই জোটে রয়েছে বিজেপি বিরোধী ২৬টি রাজনৈতিক দল। এসব দলের মধ্যে কয়েকটি দল বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারের ক্ষমতাসীনও রয়েছে। ফলে বিগত ২ নির্বাচনের তুলনায় এবারের লোকসভা নির্বাচন ছিল অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক। ভারতের রাজনীতি বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে ইন্ডিয়া জোটের জয়ের সম্ভাবনা রয়েছে, তবে কম। আর বিজেপি যদি নির্বাচনে জেতে, সেক্ষেত্রে গত ২ নির্বাচনের তুলনায় কম সংখ্যক আসন পাবে দলটি। তবে নির্বাচনে কে জয়ী হবে তা জানার জন্য অপেক্ষা করতে হবে আগামী ৪ জুন পর্যন্ত, কারণ ওই দিনই ফলাফল ঘোষণা করবে ভারতের নির্বাচন কমিশন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বিআরটিসির উন্নয়ন অগ্রযাত্রার অংশ হিসেবে মোহনপুর বাস ডিপোর নবনির্মিত ইয়ার্ড ও প্রধান ফটক উদ্বোধন করলেন বিআরটিসির চেয়ারম্যান মোহাম্মদ তাজুল ইসলাম। আজ বিআরটিসি মোহাম্মদপুর বাস ডিপোতে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২৩-২৪ খ্রিস্টাব্দের ৪র্থ প্রান্তিক শুদ্ধাচার প্রশিক্ষণ ও মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে এসব উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ডক্টর অনুপম সাহা, পিএসসি পরিচালক কর্নেল মোহাম্মদ মোবারক হোসেন মজুমদার, পরিচালক এস.এম. কামরুজ্জামান সহ আরও অনেকে। এক্সপার্ট B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM স্টিল B500 CWR।
স্টিল। এবার এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে পাহাড়তলী খাদ্যদ্রব্য দোকান শ্রমিক ইউনিয়নের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন 12 নম্বর সরাইপাড়া ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর সাবের আহমেদ সওদাগর ও ব্যবসায়ী নেতা আব্দুস সাত্তার। এ সময় পাহাড়তলী বণিক সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, মোহাম্মদ রেজা খান, পাহাড়তলী রেলওয়ে বাজার কল্যাণ সমিতির মোহাম্মদ ইসলাম খান সহ অন্যান্যরা। শেষ করবে এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দিব আরও একবার। আসন্ন বাজেটেও ঘাটতি মেটাতে নির্ভর করতে হবে বিদেশি অর্থায়নের ওপর। প্রকল্প বাস্তবায়নে সঠিক পরিকল্পনার তাগিদ অর্থনীতিবিদদের। সাবেক আইজিপি বেনজিরের দেশ ছাড়ার বিষয়ে কিছুই জানে না সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এমপি আনার হত্যার মূল তদন্ত করবে ভারত। এবং পাহাড়ি ঢল ও অতীব্র বৃষ্টিতে প্লাবিত সিলেটে 8 উপজেলা, পানিবন্দী 6.5 লাখ মানুষ, বাড়ছে দুর্ভোগ। এশিয়ান নিউজের পর্যন্তই, পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ, সাথে থাকুন।